বিজেপি এমন একটা পার্টি, কারণ যদি বিজেপিতে সব ধর্মের লোকের স্বাধীনতা না থাকতো, তাহলে আমি তো একজন মুসলিম। আমি সোনামুড়ার মতন জায়গাতে আমি ভাইস চেয়ারম্যান মুসলিম হিসাবে আমরা গর্ব করে বলি, আমরা ভারতীয় হিসাবে, আমরা মুসলিম হিসাবে, আমরা এই ত্রিপুরাতে, আমরা সোনামুড়াতে আমরা স্বাধীন হিসাবে আমরা রয়েছি। সেই হিসাবে বাংলাদেশে যারা সংখ্যালঘু, তারা হচ্ছে সনাতন ধর্মী যারা রয়েছেন, তারা হিন্দু ধর্মী যারা রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে তারা কিন্তু সেই স্বাধীনতা তারা নেই। মন্নান চৌধুরী যেগুলো বলেছিল, উনি নিজে আমার কাছে আবার ক্ষমা চেয়েছে, কেউ না কেউ উনাকে উস্কানি দিয়েছে বা উনি ভুলবশত এই রাজ্যের যিনি মুক্তিদাতা আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে সেটাও জানান দিতে চাই। বিপ্লব কুমার দেবজি যখন মুখ্যমন্ত্রী হয়, ওনার যে নারা ছিল, প্রতিশ্রুতিও ছিল 2018 আগে, যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করবে, তার সাথে সাথে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবে। সেই সঙ্গে তার পরবর্তী সময়ে আমাদের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহাজি, ওনারও একই নারা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা। নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি, আজ জানবো সোনামুড়া নগর বা সোনামুড়া শহরের নানা খুঁটিনাটি বিষয়। আপনারা বুঝতে পারছেন আমরা রয়েছি সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়ার নিকট। প্রথমেই আপনাকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টকশো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। সবাইকে নমস্কার, এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের তরফ থেকেও আপনাদের ত্রিপুরা টিভিকে আমি অনেক নমস্কার জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। একেবারেই শাহজাহানবাবু, প্রথমে যেটা জানতে চাইবো, আপনার বিধানসভার যে বিধায়ক রয়েছেন শ্যামল চক্রবর্তী, তিনি বামেদের লোক। আপনারা এই জায়গায় রাজ্যে ক্ষমতায় রয়েছেন, বাম এবং বিজেপি দুটোর সমন্বয়ে বর্তমানে আপনার যে সোনামুড়া কিভাবে চালাচ্ছেন বা কতটা উন্নয়নযোগ্য কাজ করছেন? দেখেন, আমি আপনাদের মাধ্যমে পুরা সোনামুড়াবাসীকে বা সারা রাজ্যবাসীকে জানা দিতে চাই। দেখেন, আপনারা জানেন 2018-তে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্যে। প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা বিশেষ করে সোনামুড়া নগর পঞ্চায়েত আমরা গঠন করি 2021 সালের নভেম্বর মাসে, ডিসেম্বর 8 তারিখ আমরা শপথ নেই। 2021 সালের নভেম্বর মাসে আমরা ইলেকশন ছিল, 8 তারিখ ডিসেম্বর 8 তারিখ শপথ নেই। শপথ নেওয়ার পরে কন্টিনিউ, আপনারা জানেন আজকে 4 বছর কন্টিনিউ নগর পঞ্চায়েত আমাদের হাতেই। আমরা 13টা ওয়ার্ড নগর পঞ্চায়েত, 13টা ওয়ার্ডেই আমরা ভারতীয় জনতা পার্টির আমরা কাউন্সিলররা জয়লাভ করেছি নির্বাচনে। আমরা নগর পঞ্চায়েত সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। তো আমাদের এমএলএ নেই, আমরা আমাদের বিজেপি থেকে ভারতীয় জনতা পার্টির যিনি 2018 সালে যিনি দাঁড়িয়েছেন, ওনাকেও আমরা পাশ করাতে পারিনি। আবার 2023 সালে যিনি দাঁড়িয়েছেন, ওনাকেও পাশ করাতে পারেনি। কিন্তু তার সত্ত্বেও আমরা নগর পঞ্চায়েতের যে ডেভেলপ, যে উন্নয়ন, আমরা একটা খুব সুন্দর গতিতে, খুব সুন্দরভাবে সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কমিশনারকে নিয়ে খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি। যেটা বিগত 25 বছর নগর পঞ্চায়েত ছিল বামেদের হাতে, মাঝখান দিয়া ছিল কংগ্রেসের হাতে 5 বছর, কিন্তু যেটা করতে পারিনি সেটা আমরা আমাদের বডি নিয়ে আমরা সেটা করতে যাচ্ছি এবং করছিও অনেকটা। একেবারে আপনার সোনামুড়াতেই হিন্দু মুসলিম উভয়ের বসবাস রয়েছে। সারা বিশ্বব্যাপী একটা এই সময়ে দাঁড়িয়ে কোথাও হিন্দু মুসলিমের সুরসুরি দেখা যাচ্ছে। এই বিষয়টা সোনামুড়াতে কখনো প্রত্যক্ষ করেছেন কি, বা যদি করে থাকেন সেটা সুরাহাতে কিভাবে কাজ করছেন? দেখেন, আমরা জানেন আমি একজন ইসলাম ধর্মাবলম্বী, আমি একজন মুসলিম। কারণ নগর পঞ্চায়েত আর আমরা যে বলুক না বলুক, সেটা আমি গর্ব করে বলি, আমি একজন ভারতীয় হিসেবে আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, তারপর আমি কোন ধর্মের। আর অনেকে বাইরে যারা বিজেপিতে ডাইরেক্ট এন্ট্রি করেনি, প্রবেশ করেনি, তার বাইরে থেকে অনেক কিছু বলবে, কিন্তু সেটা আমি জানি বিজেপি এমন একটা পার্টি, কারণ যদি বিজেপিতে সব ধর্মের লোকের স্বাধীনতা না থাকতো, তাহলে আমি তো একজন মুসলিম। আপনি জানেন ত্রিপুরাতে 20টা ইউএলবি, হয়তো সামনে বিশ্রামগঞ্জে ইউএলবি হচ্ছে, আমি ইউএলবির মধ্যে হচ্ছে, তাহলে 21টা হবে নগর পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম সহ। আমি সোনামুড়ার মতন জায়গাতে আমি ভাইস চেয়ারম্যান মুসলিম হিসাবে,
তবে আমি প্রথমে আপনার ত্রিপুরা টিভির মাধ্যমে খুব নিন্দা জানাই যেটা বাংলাদেশে বর্তমানে যেটা চলছে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে সনাতন ধর্মী যারা রয়েছেন তাদের উপরে যেটা চলছে, তার জন্য আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। আর আমরা সুনামুড়াতে খুব সুন্দরভাবে আমরা আছি, শুধু সুনামুড়াতে নয়, সারা ত্রিপুরা রাজ্যে, সারা ভারতবর্ষে আমরা যারা হিন্দু মুসলিম আমরা খুব সুন্দরভাবে আমরা একটা ঐক্যবদ্ধ, আমরা মিলনবন্ধভাবে আমরা আছি। আপনারা দেখেছেন পূজাতে যেমন আমরা খুব সুন্দরভাবে একদম পূজার শুরু থেকে একদম দশমী অব্দি খুব সুন্দরভাবে, আপনারাও দেখেছেন আমাকে, আমি 4 বছর ভাইস চেয়ারম্যান রয়েছি, দশমী অব্দি মাঠে থাকি, দশমী ঘাট অব্দি থাকি। সেই তেমনি ভাবে আমাদের চেয়ারম্যান সনাতন ধর্মের লোক হোক বা কমিশনাররাও আমার ঈদের সময় সেম আমরা একইভাবে আমরা অনুষ্ঠান উদযাপন করি, আমাদের মধ্যে খুব সুন্দরভাবে মিলবন্ধন রয়েছে। একেবারে আরেকটা বিষয় জানতে চাইবো, সাম্প্রতিককালে যে বিষয়টা সোনামুড়ার বুকে সবচাইতে আলোচনার বিষয়, নেশাকে কেন্দ্র করে বা নেশা মুক্তি যে একটা ফাউন্ডেশন ছিল, মনহান চৌধুরী তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, এখানে আপনার নাম জড়িয়ে এসেছিল কোথাও, তো সেই বিষয়টাকে বর্তমান সময়ে আমাদের মিডিয়ার মাধ্যমে আপনি কিভাবে নজরদারি করবেন? দেখেন, আমি একটা কথা বলতে চাই, আপনারা জানেন সেটা 2018 সালে যখন ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হয়, এই রাজ্যের যিনি মুক্তিদাতা আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে সেটাও জানান দিতে চাই, বিপ্লব কুমার দেবজি যখন মুখ্যমন্ত্রী হয়, উনার যে নারা ছিল, প্রতিশ্রুতিও ছিল 2018 আগে, যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করবে, তার সাথে সাথে নেশামুক্ত ত্রিপুরা তৈরি করবে। সে সঙ্গে তার পরবর্তী সময়ে আমাদের এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহাজি, ওনারও একই নারা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা। সেম ভাবে আমরাও চাই, আমরা যারা রয়েছি প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছে, আমরাও চাই নেশামুক্ত ত্রিপুরা আমরা তৈরি করতে, নেশামুক্ত সুনামুড়া আমরা তৈরি করব। সেই হিসাবে আপনারা যেটা বলছেন আমাকে, সেই ব্যাপারটা আপনারাও দেখেছেন বা শুনেছেন বা আমিও দেখেছি। আমরা যেহেতু চাই নেশামুক্ত সুনামুড়া তৈরি করতে, একেবারে যে কোনো লোক, যে কোনো সংস্থা, যে কোনো এনজিও যদি আমাদের কাছে আসে যে আমরা ওই নেশামুক্ত সুনামুড়া তৈরি করতে, ওরা যদি চায় আমরা 100% আমরা সহযোগিতা করব। আমরা আগেও করেছি, এখনো করতে চাই। আমরাও চাই নেশামুক্ত আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে নারা, আমরাও ওনার উনি যে পথ দেখায় সেই পথে আমরাও একমত। আমরাও চাই নেশামুক্ত সুনামুড়া তৈরি করতে। তো এই হিসাবে আপনি যেটা বলছেন, আমরাও সেই হিসাবে আমরা দেখেছি, প্রথম আমাদের কাছে আসছিল নগর পঞ্চায়েতে আসছিল একটা বিশালগড় থেকে একটা কি জানি একটা এনজিও, ওনার কাছে একটা আইডেন্টি কার্ড ছিল, 2টা আইডেন্টি কার্ড। তখন আমার কাছে আসছিল, তখন আমি বলছিলাম ভাই তোমরা তো বিশালগড় থেকে আসছো, আমরা সুনামুড়ার, আমরা কিভাবে সেটাকে আমরা পারমিশন করি, আমরা তো পারমিশন দিতে পারি না, এটা তোমাদের বিশালগড় মহকুমার ব্যাপার। তখন ওনারা বললো, তখন আমি এসডিএম সাহেবকেও ফোন করলাম, ওসি সাহেবকেও ফোন করলাম, বলো দেখেন এটা পারমিশনের ব্যাপার আছে, পারমিশন ছাড়া তো আমরা পারি না। কিন্তু তারা তখন সুনামুড়াতে সেন্টার করবে এমন বলে নাই, তারা ওই বিশালগড়ের সেন্টার যেটা রয়েছে গনিয়াপাড়াতে না কোথায় আত্মসপ্নি নেশামুক্ত সেন্টার, ওইটাতে এদিক থেকে নিয়ে যাবে, ওইদিকে ওই সেন্টারে নিয়ে যাবে যারা নেশার সাথে নেশা আসক্ত রয়েছে, ওনাদেরকে ট্রিটমেন্ট করবে, এমন কথা বলছে। একেবারে তো প্রথম না করার পরও আমি চিন্তা করলাম, আমিও চাই সুনামুড়াকে নেশামুক্ত করতে। শহরে যদি 2-3 জন বা 8-10 জন যদি ছেলেরা থাকে, আমি চাই তাদেরকেও ট্রিটমেন্ট হোক, তারও সুস্থ হোক, তারও আমার সুনামুড়াতে সুস্থ জীবনযাপন করুক, সেই হিসেবে আমিও সাপোর্ট করছি, এমন না যে আমি সাপোর্ট করে নিই। কিন্তু পরবর্তী সময়ে একটা সময় 1 মাস 2 মাস পরে আমার কাছে আমার টেবিলেই ওই বিশালগড় সংস্থা, যে সংস্থা ছিল, আমি দেখিনি, আমার রিসিভে একটা কাগজ জমা দিয়ে গেল, তাদের সাথে এই যে মন্নান চৌধুরী, আদৌ মন্নান চৌধুরী কিন্তু কোনো কাগজের ব্যাপারে আমাদের সাথে আগে কোনো কথা বলেনি। মন্নান চৌধুরী ওই বিশালগড় যারা রয়েছে তাদের সাথে আসছিল আমার কাছে, সাথে আমাদের আরো বিশ্বাস হয়েছিল, আমাদের কোর্টের যিনি একটা অ্যাডভোকেট ছিলেন রফিকুল সাহেব, উনিও তাদের সাথে আসছিল। তখন আমার একটা বিশ্বাসযোগ্য যিনি অ্যাডভোকেট সাহেব রয়েছেন, হয়তো এটা হতে পারে বিশালগড় কোনো পারমিশন রয়েছে বা কোনো একটা তাদের কাছে একটা আইডেন্টি কার্ডও ছিল।
তারপরে মন্নান চৌধুরী আসলো। তখন তো আমি তো জানি বিশালগড়ে সেন্টার রয়েছে, সুনামুরা সেন্টার বা সুনামুরা কোথাও থাকে সেটা আমি জানি না। একদিন আমার কাছে আসছিল তারা, যে ভাই সুনামুরা থেকে তো আমরা 5-6 জন লোক ধরলাম, এই লোকগুলোকে তো আমরা সাথে সাথে নিয়ে যেতে পারি না, আমাদের কাছে গাড়ি নেই, এইদিকে তো আমরা আবার বিশালগড়ে নিয়ে যেতে হয়, কোনো গাড়ির ব্যবস্থা আছে কিনা। তখন আমি এসডিএম সাহেবকে বললাম, এসডিএম সাহেব বললো এইভাবে তো আমরা গাড়ি দিতে পারবো না, তারা তো পারমিশন নিতে হবে। তখন তো আমি তারাও আমার সামনে ছিল, যা বিশালগড় পার্টি বা মন্নান চৌধুরী সাথে সাথে ছিল। আমি আবার তাদের সাথে সামনেই আমি আমার ওসি সাহেবকে ফোন করলাম। সে ওসি সাহেব বললো আমাদের এই কোনো পারমিশন নেই এভাবে লোক নিয়ে যাওয়া, যদি গার্ডিয়ানরা আসে আমাদের কাছে আমরা তাদেরকে যদি বলে সেন্টারে নিয়ে যেতে পারবো, এর বাইরে কিছু করতে পারবো না। তখন আমিও আর কিছু করতে পারলাম না, কিন্তু আমি জানি না এইদিকে যে সেন্টার রয়েছে সেটা কিন্তু আমরা জানি না। ওই যে বিশালগড় থেকে যে একটা এনজিও রয়েছে, আমি দেখলাম একদিন রিসিভে একটা পেপার, ওই পেপার কোনো না কোনো নগরগঞ্জের স্টাফ আমার টেবিলে নিয়ে রাখছে, রিসিভে রয়েছে। তাদের মধ্যে একটা নাকি যে বিশালগড়ের যে এনজিওটা, ওই এনজিওটা নাকি বিশালগড় চালায়, একটা ঘর নাকি রেন্টে দলিয়াইতে 4 নম্বর ওয়ার্ডে একটা বিল্ডিং তারা রেন্ট নিয়েছে। ওই রেন্টটাতে কিছু যারা নেশার সাথে যুক্ত ছিল এমন ছেলেদেরকে কিছু ওইদিকে রাখছে, তাদের সাথে নাকি ওই যে ভাড়া নিয়ে বা টাকা পয়সা নিয়ে তাদের সাথে একটা ঝামেলা চলছে। এতটুকু আমার কাছে জানা ছিল, একটা রিসিভ একটা পেপার ছিল আমার কাছে। ওই সাথে সাথে আমার পেপারটা আমি আবার আমার যে ডেপুটি সিও রয়েছেন কবির শাহ, ওনাকে আমি ডিসিএমও, ওনাকে আমি সাথে সাথে আমি সেন্ড করে দিয়েছি সাথে সাথে। উনি বলছে ঠিক আছে আমি দেখবো এটা কি করা যায়। তা আমার মতামত ছিল, যেহেতু মন্নান চৌধুরীর নামে কোনো পেপার আমি দেখি নাই, আমি হয়তো মন্নান চৌধুরী যেহেতু সুনমরের ছেলে, আমি ওনাদেরকে ডাকবো, সমস্যা কি সেটা, যেহেতু আমি ভাইস চেয়ারম্যান রয়েছি সেটা তো আমাদের দেখা, নগর পঞ্চায়েতের মধ্যে হলে সেটা আমি বসে দেখবো কি করা যায়, সেটা কি সমস্যাটা। কিন্তু পরবর্তী সময়ে এদিনে যেদিন আমার কাছে পেপারটা দিল, 2-3 দিন পরে, 2 দিন পরে আমি দেখলাম একদিন সাংবাদিক সম্মেলন হলো, বিশালগড় তারা ফ্যাক্স মিট করলো। বিশালগড় তারা ফ্যাক্স মিট করার সাথে সাথেই মান্নান চৌধুরী, তখনই আমরা জানতে পারলাম যে আমার কাছে পেপারটা দেওয়ার পরে আবার যখন সাংবাদিক সম্মেলন করলো, তখন থেকে আমরা জানা শুরু করলাম এই 2 দিনের মধ্যেই যে দলিয়াতে নাকি তার একটা সেন্টার রয়েছে, এরা কিন্তু আমরা জানতাম না। তখন দেখলাম এটা জানার পরে তখন আমি সাংবাদিক সম্মেলন করার পরে সন্ধ্যার সময় দেখলাম ওই যে নেশার সাথে জড়িত যে ছেলেগুলা 10-15 জন বা 20 জন ছেলে নিয়ে মন্নান চৌধুরী ওইগুলোকে নিয়ে থানাতে আসলো। আসার পরে সেই তার ছেলেদেরকে নিয়ে চিল্লাচিল্লি হইচই করলো, আপনারাও মিডিয়ার মাধ্যমে দেখেছেন। তখন আমার নামও নাকি এটার সাথে জড়িত করলো, যে নাকি আমিও এমন এমন অনেক কিছু বললো। তারপর আমি দেখেন আমরা যেহেতু রাজনীতি করি, একটা দেখেন পার্টির সাথে জড়িত ছিলাম, পার্টি থেকে আমরা এই জায়গাতে আসছি আজকে, প্রথম আমার পার্টি, তারপরে আমার আজকে প্রশাসনিক দায়িত্ব। তো আমি তো আমার হিসাব হচ্ছে আমি একটা কথা উনাকে বলি নাই, যে কি হয়েছে না হয়েছে একটা কথা উনাকে বলি নাই, কোনো কিছু বলি নাই, উনার কথা বললো। তারপরে মনে হয় আমাকে সময় ত্রিপুরা টিভি থেকে আমাকে ফোনও করেছিল, আপনারা হয়তো ফোন করেছিলেন, যে রাত্রেবেলা যখন এই দেখার পরে প্রকাশ করানোর পর তারপরে দেখলাম। তো এই দেখার পরেই কিন্তু আমি বলছি না, সরি ওই দিন রাত্রে দেখার পরে আমি আর কিচ্ছু বলে নাই, কোনো কথা নাই, ঠিক আছে ও বললো। পরের দিনে আমার কমিশনাররা সবাই মিলে আমাকে ধরলো, যে এটা যেহেতু উনি যদি ব্যক্তিগতভাবে শাহজাহান মিয়ার নাম বলতো কোনো সমস্যা ছিল না, উনি তো ভাইস চেয়ারম্যান হিসেবে বলছে, এটা আমরা বিচার চাই। ভাইস চেয়ারম্যান হিসেবে যে কথাগুলো বলছে এটা খুব জঘন্য ব্যাপার, সেটা আমরা বিচার চাই। ঠিক আছে, ও সাহায্যের জন্য মানে হেল্প করার জন্য বলছে, ভাইস চেয়ারম্যান হেল্প করে নাই সেটা বলতে পারতো, কিন্তু এর সাথে আরো একটা কথা বলছে, সেটা মোটেই আমরা কষ্ট দেবো না, সেটা আমরা বিচার চাই। তখন আমার কমিশনার আমাকে ডাকলো, বাইরের থেকে আমি আসলাম, কমিশনার নিয়ে বসলো। তখন আপনারাও আপনার মাধ্যমে দেখেছেন মন্নান চৌধুরী তখন খুব আমার কাছে দুঃখ প্রকাশ করলো। সংবাদ আপনাদের মাধ্যমে সময় ত্রিপুরা অনেক আমার আপনাদের যারা সংবাদ বন্ধুরা ছিল, সাংবাদিকরা ছিল, ওনাদের সামনে উনি আমার হাতে ধরে বলছে, ভাই আপনি আমার বড় ভাই, আমি যা বলেছি আমি ভুল করেছি, ভুল হয়েছে, আমার মাথা ঠিক ছিল না, বিশালগড় তারা এইভাবে বলানোর পর থেকে আমি বলে দিয়েছি আমাকে কে বা কারা, উনি যেটা বলছে আপনারা শুনেছেন,
কে বা কারা আমাকে উস্কানি দিয়েছে আপনার নামটা জড়িত করার জন্য, সেই জন্য জড়িত করেছি। কিন্তু আদৌ ভাই আমি জন্মের পর থেকে আমি কখনো আপনার ব্যাপারে এইসব যা বলেছি, আমি মিথ্যা বলেছি, আমি কখনো এইসব শুনিনি। তো শেষ আমি বললাম, এটা দেখেন আমি বললাম কেন বললাম, ও যখন নিজেই আমার কাছে নত স্বীকার করলো, ক্ষমা প্রার্থী হিসাবে ক্ষমা ছিল, তখন বললাম ঠিক আছে, সোনামুড়া বাসী জানে, সোনামুড়া নগর না শুধু সারা ত্রিপুরা রাজ্য জানে, উনি যদি মাইক দিয়েও কাউকে বলে আমার নামে যে ক্লেমটা এনেছে, কেউ এটা বিশ্বাস করবে না। পার্টি না, সোনামুড়া নগর পঞ্চায়েতের যারা সুনাগরিকরা রয়েছে তারাও সেটা বিশ্বাস করবে না। সেটা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। তোর সঙ্গে পরের দিনই দেখলাম একটা নিউজ বেরোলো, আপনারা দেখেছেন প্রত্যেকটা মোবাইলে যে দলিয়াটি যে সেন্টারটা যে রয়েছে, ওই সেন্টারটার মধ্যে এর আগে মানে খুব একটা আমরা একটা ভিডিও দেখেছি, খুব মারা হচ্ছিল, প্রচন্ড ভাবে মারা হচ্ছিল, যেটা মানুষকে এভাবে মারতে পারে না। কোনো এখনকার দিনে, আজকের দিনে কোনো একটা জীব জন্তুকে মানুষ এভাবে মারতে পারে না যে মারতেছে। তখন দেখার পরেই আমাকে ত্রিপুরা টিভি থেকে আমাকে একজন আপনারাই ফোন করেছেন। তখন আমি বললাম দেখেন আপনাকে বলছি, আমি তো জানি না, সেটা অনেকটা রাত্র হয়ে গেছে, সেটা আমি অনেক দিক থেকে আমাকে ফোন করছে, যেহেতু নগর এরিয়ার মধ্যে সেটা আমি জানতে হবে, সেটা আমি জানবো আগামী দিন। তখন এসডিএম সাহেবের সাথে আমার কথা হলো, তখন ডিসিএম সাহেবের কথা হলো, বলছে কালকে যেহেতু আমাদের নগর পঞ্চায়েতের মধ্যে 4 নম্বর ওয়ার্ডের মধ্যে আমার কমিশনার রয়েছে, পঙ্কজ ভৌমিক মহেশ্বর রয়েছে, উনাকে নিয়ে ডিসিএম সহ আমরা ভিজিট করার জন্য। তার সঙ্গে সঙ্গে আমাদের যিনি বন্ধের দিন ছিল আপনারা জানেন, 25 তারিখ ছিল, ডিসিএম সাহেব আমাকে ফোন করলো। উনি ফোন করার পরে বললো ভাই চেয়ারম্যান আপনি কোথায়? আমি বললাম আমি তো বাড়িতে। বললো দলিয়ে যে সেন্টারটা ওইটাতে আমরা ভিজিট করবো। তাই আমি বলছি ঠিক আছে, আমি যে কমিশনার রয়েছে কমিশনার সহ যাবে, আমি সহ যাবো, কিন্তু আপনি কাইন্ডলি আপনি ওজি সাহেবকে বলুন, ওজি সাহেবও যেতে হবে। তখন বলছে ঠিক আছে, আমাকে তো এসডিএম সাহেব দায়িত্ব দিয়েছে, এজ এ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি যাবো, আপনারাও থাকবেন, কমিশনারও থাকবে, এজ এ ওজি সাহেবকে বলছে, ওজি সাহেব সাথে সাথে 2জন এসআই কেও নিয়োগ করেছে। পুরা টিম আমরা গেলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ওইদিকে সেন্টারটার সামনে যাওয়ার পর দেখলাম যেগুলো ছেলেগুলো রয়েছে 1-2 জন করে তারা নিজের ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ নেই ওই টাইমে সকালবেলা, তখন বাজে 11:30, প্রায় 12 ছুঁই টাইম, তখন কেউ নেই, নিজে নিজে চলে যাচ্ছে 1-2 জন। তখন ডিসিএম সাহেব আমি সব মিলে আরো এলাকার 5-7 জন আমার কমিশনার মিলে ডেকে ওদেরকে রুমে আসো, কি তোমাদের সমস্যা কি আমরা দেখি, এর আগে তো আমরা জানি না। তখন যাওয়ার পরে আমরা যে পরিস্থিতি দেখলাম, তো আমাদের সাথে একজন ডক্টর সোনামুড়া হাসপাতালের ডাক্তার সাহেব ছিল, উনিও আমাদের সাথে ছিল। যাওয়ার পরে আমরা দেখলাম টোটালি তাদের কোনো কার্যকর্তা আমরা তাদের কর্মকর্তা কাউকে পাই নাই, ছিল না ওই বিল্ডিং এ কর্মকর্তা ছিল না। তখন সঙ্গে সঙ্গে আপনাদের নিউজের যারা, তারাও সমিতিপুরা বা আরো অনেকে ছিল, তারাও সাথে সাথে ক্যামেরা বন্দি করেছে ওরা কি বলেছে। আর ওদিকে তো কারণ আমি এজ এ ভাইস চেয়ারপারসন হিসেবে, যেহেতু নগর পঞ্চায়েতের এর মধ্যে এই সেন্টারটা অবস্থিত, আমি এই হিসেবে থাকতে হয়, আমি ছিলাম, আমার কমিশনার থাকতে হয়েছিলাম, সমস্ত কিছু আমার ডিসিএম যিনি রয়েছেন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব ছিল, উনি সমস্ত কিছু রেকর্ড করেছেন। আপনার সাংবাদিকরা ছিল, ওনারা ক্যামেরা বন্দি করেছেন, সাথে থানার ওসি এসআই 2-2 জন এসআই ছিল, স্টাফরা ছিল, টিএসআর ছিল, তারা সমস্ত কিছু রেকর্ড করেছে। তোর সঙ্গে যারা ছিল 20 থেকে 25 জন ছিল, ওনাদেরও বয়ান ওনারাই নিয়েছে। তোর সঙ্গে আমাদের তরফ থেকে কোনো কিছু নাই, উনি ডিসিএম সাহেব উনি সমস্ত কিছু রিপোর্ট নিয়েছে। তোর সঙ্গে এসডিএম সাহেব সঙ্গে এসডিএম সাহেবের সঙ্গে ডিসিএম সাহেব আমাদের এসডিএম সাহেবের সাথে কথা বলেছে। এসডিএম সাহেব নাকি ওনাকে পারমিশন বলেছে, অর্ডার দিয়েছে ওই গড় সিল করার জন্য, যে বিল্ডিং সিল করেছে, কারণ উনি দেখেছে কোনো পেপারস নেই। ওই যে বিল্ডিংটার যে একটা নেশামুক্ত সেন্টার খুলতে হলে যতগুলো আপনার পেপারসের প্রয়োজন, উনি ডেপুটি ডিসিএম হিসেবে উনি তদন্ত করে দেখেছে কোনো ডকুমেন্টস উনি পাননি। এই জায়গায় একটু থামাবো আপনাকে। অনেকেই বলছেন মন্নান চৌধুরী রাজনৈতিক শিকার। আপনি এখনটাই বলছেন যে ওনাদের কোনো পেপারস ছিল না, ওনাদের গাইডলাইন ছিল না, কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে মন্নান চৌধুরীকে নিয়ে বা কেউ বলছেন বা বিরোধীরা বলছেন যে ওই ছেলেটা রাজনৈতিক শিকার হয়েছে। কি বলবেন এই বিষয়টা? না, আমি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যকে
জানান দিতে চাই, একদম না। আমি ওই দিনও বলছি, রাজনীতির এটার মধ্যে কোনো কোনো কিচ্ছু নেই, রাজনীতির কোনো কিচ্ছু নেই, রাজনীতির কোনো কিচ্ছু নেই, একদম নেই, কোনো রাজনীতির শিকার নেই একদম। দেখেন, এটা তো রাজনীতির যদি ব্যাপারে তো রাজনীতিগত যাইতো, কারণ রাজনীতিগত ভাবে একদিনও কিন্তু আমরা ওইদিকে ভিজিট করতে আমরা যাইনি। 6 জন, ইভেন্ট 6 জন নেশাগ্রস্ত যুবককে সরিয়ে নেওয়া হয়েছিল হ্যাঁ, রাতের মধ্যে। ওই ডিসিএম সাহেব যখন যাওয়ার পরে ওই যারা ছিল তারা তখন ডিসিএম এর সামনে আপনাদের সংবাদ প্রতিনিধি যারা ছিল তাদের মাধ্যমে বলছে রাত্রে নাকি এদিক থেকে 5 জন না 6 জন লোককে তড়িঘড়ি করে মেলাঘর সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ওইদিকেও যে 6 জন উদ্ধার, ওনাদেরকেও 5 জন না 6 জন ওনাদেরকেও কিন্তু উদ্ধার করা হয়েছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, এর মধ্যে কোনো রাজনীতির কোনো কিছু নেই, একেবারে নেই। ওই একটাই ঘর সিল করা হয়েছে, ওটার কোনো পেপারস কোনো কিছু পাইনি। প্লাস ডক্টর সাহেব যিনি রয়েছেন উনি বলছেন যে নেশামুক্ত সেন্টার করতে হলে ডাক্তারের প্রয়োজন রয়েছে। উনারাও বলছে উনিও দেখেছে একজনও নাকি কোনো ডাক্তার ভিজিটও করেনি ওই সেন্টার, সেই জন্যই উনি বন্ধ করেছে। আর মান্নান চৌধুরী বা ওই সেন্টারের ব্যাপারে যত কিছু রিপোর্টটা যা কিছু সংগ্রহ করেছে যিনি ডিসিএম রয়েছেন উনি সংগ্রহ সমস্ত প্রশাসনিক ভাবে গিয়েছে, সমস্ত কিছু প্রশাসনিক ভাবে, ওইদিকে কোনো কিছু নেই, সবটাই যা হয়েছে প্রশাসনিক ভাবে, এখনো যা হয়েছে পুরোটাই প্রশাসনিক হাত, প্রশাসনিক ভাবে দেখছে, এটা রাজনৈতিক ব্যাপারে কোনো কিছু নেই একবারে। এই জায়গার মধ্যে যদি জানতে চাই, আগামী দিনে এই সোনামুড়ার বুকে নেশাকে টোটালি বন্ধ করার জন্য আপনারা এখন কি কি পদক্ষেপ নিতে চলছে? দেখেন, আমি ধন্যবাদ জানাবো আমার ডিসিএম সাহেবকে, উনি ওই দিন যে ভূমিকাটা নিয়েছেন খুব সুন্দর ভূমিকা নিয়েছেন। কেন সেটা আমি বলছি, কারণ আমরা যাওয়ার পরে যে 20 থেকে আনুমানিক বলছি 20 থেকে 25 জন যে লোক পেয়েছি, ছেলেরা পেয়েছি, ওনাদের নাম, ফোন নাম্বার এবং গার্ডিয়ান, ওনাদেরকে সই সিগনেচার রেখে আমরা ওনাদের গার্ডিয়ানের হাতে দিয়ে দিয়েছি। এখন আপনারা জানেন, সেটা বলতে চাই, আমরা এই কয়েকদিনের মধ্যে আমার ফুল বডি নগর পঞ্চায়েত ফুল বডি বসে যারা যে আমার নগর পঞ্চায়েতের মধ্যে যে নেশার সাথে জড়িত যে ছেলেগুলো রয়েছে ওনাদেরকে গার্ডিয়ানদেরকে ডেকে এনে আমরা তাদেরকে ডিসিএম সাহেবকে নিয়ে এসডিএম সাহেবকে নিয়ে আমরা চাই নেশামুক্ত সোনামুড়া তৈরি হোক। তাদেরকে নিয়ে আমরা আগরতলাতে বা উদয়পুরে যেখানে ভালো সেন্টার রয়েছে পরিষেবা খুব সুন্দরভাবে দিতে পারবে। ওনারা নেশা থেকে মুক্তি যারা পাবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে নেশামুক্ত ত্রিপুরা চায়, আমরাও চাই নেশামুক্ত সোনামুড়া তৈরি হোক। যে জায়গাতে ত্রিপুরাতে ভালো সেন্টার রয়েছে সরকারিভাবে প্রশাসনিকভাবে ওই সেন্টারগুলোতে আমরা সরকারিভাবে তাদেরকে আমরা ওই দিকে পাঠাবো যাতে তারা নেশার কবল থেকে মুক্তি পায়, সেই ব্যবস্থা আমরা নেব 100% এই ত্রিপুরা টিভির মাধ্যমে সারা সোনামুড়াকে এবং সারা ত্রিপুরাকে আমি সেটা জানান দিতে চাই। এই জায়গায় একটু জানতে চাইবো, তাহলে কি মন্নান চৌধুরীর যে নেশামুক্তি কেন্দ্র ছিল মানুষের জন্য, তো উনি যেটা খুলেছেন সেটার মাধ্যমে টাকা পয়সা লেনদেন সহকারে সোনামুড়া থেকে অর্থ সংগ্রহ সহকারে আপনার কাছে অর্থ চেয়েছিলেন, কোনো একটা বিষয়ে বিরোধ হওয়াতে আপনার নাম সরাসরি অন্যভাবে ইলিগেশন করেছেন, তাহলে ওনার কি মন্নান চৌধুরীর উদ্দেশ্য ছিল পয়সা কামানো? কি বলবেন বিষয়টা? দেখেন, আমি বলবো, আমার কাছে যখন আসছিল প্রথম তো আপনারা শুনেছেন উনি কিন্তু থানার সামনে যখন বলছিল তখনও বলছিল যে উনিও আমার ভাইস চেয়ারম্যান আমার একবার দুইবার গেছিলাম, প্রথম রাজি হয়নি, কোনো হেল্প করতো না। তখন আমি কেন হেল্প করাম, আমি কোনো পেপার দেখছি না। পরে যখন বিশাল করে 2টা ছেলেকে দেখার পরে তাদের কাছে আইডেন্টি কার্ড ছিল, তাই আমি ভাবলাম যে হয়তো আছে। তখন সাথে সাথেই আমার সামনেই 2-1 ছেলেকে ধরছে, ধরার সাথে সাথে বলছে ভাই এদেরকে নিয়ে যাওয়ার জন্য ওদেরকে তো গেঞ্জ শার্ট প্যান্ট নেই, শার্ট প্যান্ট লাগবে। তখন আমি ওই দোকান থেকে 7,000 টাকা দিয়ে, যেটাকে দুর্গাপুরের যে একটা ছেলে স্পোর্টস অফিসে জব করে মোহন মিয়া, ডাক নাম ডলার বলে, উনাকে দিয়ে আমি 7,000 টাকা দিয়ে, আমি ক্যাশ টাকা দিয়ে 7,000 টাকা দিয়ে শার্ট প্যান্টও কিনে দিয়েছিলাম। পরবর্তী সময় একদিন পরে আসছিল আমার কাছে আরো হেল্প করার জন্য। আমি বলছি আরে একটু হেল্প করলে তো হবে না, ভালো হেল্প করতে হবে, আমি করব। হয়তো পরের দিন আমি করিনি, দ্বিতীয় দিন করিনি, ওটা নিজে স্বীকার করছে যেটা আমি দ্বিতীয় দিন আসার পরে আমার থেকে চলে গেছে, হেল্প করেনি, সেজন্য রাগের মাথাতে এইটা আমার ব্যাপারে বলছে, ও নিজেই স্বীকার করছে। অরিজিনালি মন্নান চৌধুরীর ব্যাপারে আমি তো বললাম, ও আমার কাছে যখন ক্ষমা চাইলো আমি ওনাকে আমি বলছি ঠিক আছে, ও আমার ছোট ভাইয়ের মতন ক্ষমা চেয়েছে, কেন আমি মনে রাখবো, আমি রাগ রাখিনি। যেহেতু পার্টির ব্যাপারটা জড়িত আছে আমি তো রাখা না, প্লাস আমার ভাইস চেয়ারপারসন নগর পঞ্চায়েতের, আপনারা জানেন
কারণ আমি ভাইস চেয়ারম্যান হওয়ার পরে, আমাদের নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে 2021 সালের পরে আমাদের এই রাজ্যে 2023 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, আপনি 2024 সালের লোকসভা নির্বাচন হয়েছে, মাঝখানে দুটা উপনির্বাচন হয়েছে। যদি আমাদের নগর পঞ্চায়েতে কোনো ঘোটালা থাকতো, বিরোধী দল রয়েছে, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন, বিরোধী দল থেকে একজন এমএলএ রয়েছেন, হ্যাঁ শ্যামল চক্রবর্তী, উনি তো একবার না একবার এই নগর পঞ্চায়েতের ব্যাপারে আঙুল উঠাইতো, একবার কিন্তু আঙুল উঠাইতে পারেনি, আশা করি আগামী দিনও পারবে না। সত্য এমন ভাবে স্বচ্ছতা রয়েছে, আমি বলবো আপনাদের মাধ্যমে যেগুলো ডেভেলপ মূলক কাজ রয়েছে, তাই আমি বলবো আমাদের নগর পঞ্চায়েতে একদম স্বচ্ছতা রয়েছে। মন্নান চৌধুরী যেগুলো বলেছিল, উনি নিজে আমার কাছে আবার ক্ষমা চেয়েছে, কেউ না কেউ উনাকে উস্কানি দিয়েছে বা উনি ভুলবশত এই বলেছে। তোর পরবর্তী সময়ে ডিসিএম সাহেব তদন্ত করতে গিয়ে না অনেক তথ্য প্রশাসনিক ভাবে যা পেয়েছে সেটা আপনারাও দেখেছেন, উনি দেখেছে। আমার ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কোনো কিছু নেই, এটা পুরোটাই প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক দেখছে, সেটার ব্যাপারে আমার কোনো কিছু নেই, সেই ব্যাপারে আমার। আর শাহজাহানবাবু, একটা বিষয় জানতে চাইবো, আপনি সোনামুড়ার ভাইস চেয়ারম্যান নগর পঞ্চায়েতের, আপনার সোনামুড়ার চারদিকে মোটামুটি 3 দিকেই বাংলাদেশ বেষ্টিত, এখানটায় মাঝে মধ্যে অনুপ্রবেশের কিছু ঘটনা ঘটে, যেহেতু বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এই বিষয়টা নজরদারিতে রয়েছে কি আপনাদের? হ্যাঁ দেখেন, আমি আপনাদের মাধ্যমে আমি সেটা জানান দিতে চাই। দেখেন, আমি আগেই বলেছি আপনার মাধ্যমে, এখন বর্তমানে বাংলাদেশে যেটা চলছে কোন স্বাধীন দেশে সেটা কখনো সম্ভব নয় একেবারে। কারণ আমরা দেখেন, এক একটা দেশে এক একটা ধর্মাবলম্বীরা সংখ্যালঘু থাকে। আমরা ভারতবর্ষে কিন্তু যারা মুসলিমরা রয়েছি আমরা কিন্তু সংখ্যালঘু। আমরা ভারতবর্ষে কিন্তু আমরা যেভাবে আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমরা সমস্ত ক্ষেত্রে আমরা যে স্বাধীনতা রয়েছে আমরা গর্ব করে বলি, আমরা ভারতীয় হিসাবে, আমরা মুসলিম হিসাবে, আমরা এই ত্রিপুরাতে, আমরা সোনামুড়াতে আমরা স্বাধীন হিসাবে আমরা রয়েছি। সেই হিসাবে বাংলাদেশে যারা সংখ্যালঘু তারা হচ্ছে সনাতন ধর্মী যারা রয়েছেন, তারা হিন্দু ধর্মী যারা রয়েছেন, তারা কিন্তু আজকের দিনে তারা কিন্তু সেই স্বাধীনতা তারা নেই। আপনারা দেখেছেন কিছুদিন আগেই যে কয়েকটা ঘটনা হয়েছে বা রানিং চলছে, সেটা আমি আবারও ধিক্কার জানাই, খুবই নিন্দা জানাই। তো তোর সঙ্গে সঙ্গে আপনারা জানেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগেও সেটা বলেছে, যারা বাংলাদেশ বলুন, পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, যারা এইভাবে যারা ধর্মের ব্যাপারে যারা নির্যাতিত হচ্ছে, সেটার ব্যাপারে আমরা যারা ভারতীয় রয়েছি, আমরা যারা ভারতীয়, আমরা 100% যারা ধর্মীয় ব্যাপারে যারা নির্যাতিত হচ্ছে পার্শ্ববর্তী দেশ, সেগুলোকে আমরা কখনো কষ্ট দেব না, সেগুলোকে আমরা সাপোর্টও করব না। ধর্মীয় ব্যাপারে যাতে যার যার ধর্ম তার থাক, আমরা আগে বলি ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার ডেভেলপ সবার, ধর্ম যার যার শিক্ষা সবার। তো সেইভাবে যে পার্শ্ববর্তী বাংলাদেশ রয়েছে, দেখেন বাংলাদেশ একটা সময় আমরা সবাই বলতাম এটা আমরা একটা বন্ধু দেশ, কিন্তু এখন যে সরকারটা চালাচ্ছে আপনারা সেটা জানেন, যে তত্ত্বাবধায়ক সরকার যিনি প্রধান রয়েছেন, যিনি ডক্টর ইউনূস, উনি যেভাবে সরকার চালাচ্ছেন, এটা সরকার মুঠেও সেটা কেউ কোনো দেশ সেটাকে প্রশ্রয় দেয় না, সেটাকে কোনো দেশ সাপোর্ট করবে না, কারণ সেটা আমরাও প্রশ্রয় দিই না। এখন আমি ব্যক্তিগতভাবে এবং নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান হিসেবে সেটাকে আমি একদম নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। একেবারেই যদি অন্য প্রসঙ্গে যাই, বিরোধীর দিকে যদি একটু নজর রাখি, বিরোধীদের বারবারই অভিযোগ থাকে সোনামুড়া নিয়ে ওনাদেরকে কাজ করতে দিচ্ছেন না আপনারা, স্বতন্ত্রভাবে ওনারা বিধায়ক থাকলে কাজ করতে পারছে না, যার ফলে আপনার এলাকায় পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ বা নানা প্রাসঙ্গিক বিষয়ে অনুন্নয়ন রয়েছে, সেই দিক থেকে কি বলবেন? দেখেন, আমি আপনাদের মাধ্যমে বলছি, আমাকে একবার সমিতিপুরা আমাকে ফোন করছিল এইভাবে টক শুরুতে বসার জন্য। তখন আমি বলছিলাম, আমি বিভিন্ন নির্বাচনে বলি, আমি আমার যিনি এই সোনামুড়া যিনি এমএলএ সাহেব রয়েছেন এই বিধানসভার, শ্যামল চক্রবর্তী সাহেব, আমি বলেছিলাম আমি যখনই বলবো আমি ওনার সাথেও বসতে রাজি রয়েছি। আমি উনি আমার রাজনৈতিক দিক দিয়ে উনি শ্রদ্ধা জানাই, উনি তিনবার এমএলএ রয়েছেন শ্যামল চক্রবর্তী, হয়তো উনি বিরোধী পার্টির থেকে, কিন্তু আমি যেহেতু উনি বয়সে আমার অভিভাবক, আমি যে পার্টি থেকে বিলং করি আপনারা জানেন, আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সবসময় যিনি অভিভাবকরা রয়েছেন যারা বয়স্ক থাকেন আমরা শ্রদ্ধা করি,
প্রণাম জানাই। তো আমি ডেভেলপের দিক দিয়ে বিরোধীরা যদি আঙুল উঠায়, আমি বলতে চাই যিনি আজকে এই শ্যামল চক্রবর্তী যিনি এমএলএ রয়েছে, আমি দাদাকে বলবো উনিও কিন্তু এই নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ছিলেন, উনিও কিন্তু এই নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন। তো উনাদের আমলে এই নগর পঞ্চায়েতের জন্য কি কি ডেভেলপ হয়েছে যদি উনারা বলে, আমরাও সুনামুরা সুনাগরিকরা যারা রয়েছি আমরাও সেটা শুনলে খুব ভালো হবে আপনাদের মাধ্যমে। আর আমরা একদম ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনি এমএলএ রয়েছেন, আপনার এমএলএ পান থেকে যদি কোনো নগরের ডেভেলপের জন্য কোনো কিছু লাগে আপনি দেন, 100% সেটাও আমি করব আমি ডেভেলপের জন্য। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, এই নগর পঞ্চায়েতে আমি 21 নভেম্বরে ইলেকশন হয়েছিল, 2021 সালে নভেম্বর মাসে ইলেকশন হয়েছিল, ডিসেম্বর 8 তারিখ আমরা শপথ নিয়েছিলাম। 8 থেকে এখন অব্দি কন্টিনিউ এই নগর পঞ্চায়েতকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা নগর পঞ্চায়েতে যারা রয়েছে প্রত্যেকটা ঘরে আমাদের এই রাজ্যের আমাদের যশস্বী ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, উনার যে নারা আপনারা জানেন, নরেন্দ্র মোদীজি আমাদের বিশ্ব বরেণ্য নেতা, উনার যে নারা প্রতি ঘরে নল প্রতি ঘরে জল, আমরা আপনার মাধ্যমেও শুধুমাত্র আমি ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদেরকে, কারণ আমরা যেদিকে ভুল থাকে যেদিকে আমরা যেতে পারি না, আপনাদের মাধ্যমে আমরা যখন জানি সাথে সাথে আমরা যাই। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা 2018 নির্বাচনের আগে এমনকি 2021 নগর পঞ্চায়েত নির্বাচনের আগে, আপনারা খবর নিয়ে দেখেন যেটা আমাদের যে কথা প্রতি ঘরে নল প্রতি ঘরে জল, আমরা 100% প্রতি ঘরে নল প্রতি ঘরে জল আমরা পৌঁছানোর ব্যবস্থা করেছি এবং প্রত্যেকটা সুনামুড়ার নাগরিক জনগণ জলের জন্য কোনো সমস্যা নেই। আমরা নতুন করে চারটা আপনারা জানেন যেটা শপিং কমপ্লেক্স রয়েছে, এদিকে একটা নতুন জলের আমরা ব্যবস্থা করেছি। এই যে জল দিয়ে আপনার 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড পুরোটা কভার করছে। আমরা ইদানিং সকালবেলা আগে জল দেওয়া হতো, ইদানিং আমরা 2 টাইম জল দেওয়ার ব্যবস্থা করছি। সেম আপনারা যেটা 12 নম্বর ওয়ার্ড রয়েছে যেটা ফকিরা দরগা বলা হয়, সেদিকে একটা জলের নতুন করে ব্যবস্থা করেছি। সেটার থেকে আমরা 12 নম্বর এবং 10 নম্বর এবং 13 নম্বরে একটু পার্ট, 11 নম্বর একটু পার্ট, ওইটা তো জলের নতুন করে কানেক্ট আমরা দিয়েছি। নতুন করে আবার 2টার আমরা জলের ব্যবস্থা করছি, যেটা কাজ চলছে। একটা রয়েছে আমরা যেটা কবি নজরুল মহাবিদ্যালয় কলেজ, ওদিকে একটা নতুন করে তৈরি করেছি, আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে। আরেকটা রয়েছে আমরা যেটা পুরানো টাউন হল রয়েছে, সেখানেও একটা রয়েছে, অলরেডি কাজ চলছে। আমরা আশা করি 1-2 মাসের মধ্যে আপনারা জানেন আমরা নগর পঞ্চায়েতের নির্বাচন আগামী 2026 সালের নভেম্বর মাস, ওই নভেম্বর মাসের আগে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে, আপনারাও থাকবেন আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্লাস নির্বাচনের আগে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আমাদের সকলের প্রিয় দিদি কথা দিয়েছিল যে আমি এই নগর পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা ঘরে 2 টাইমে জলের ব্যবস্থা করব। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরার মাধ্যমে আমি জানান দিতে চাই, ভাইস চেয়ারপারসন হিসাবে আমি এই নির্বাচনের আগে, এখন তো অলরেডি জলের ব্যবস্থা করে দিয়েছি, প্রত্যেকটা ঘরে জল পৌঁছে গেছে। নির্বাচনের আগে প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে গিয়ে জিজ্ঞাসা করব আপনারা সকাল বিকাল 2 টাইমে জল পাচ্ছেন কিনা। তখন আমি সবাইকে বলবো যে আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি কিনা। তোর সঙ্গে আমি বলতে চাই, দেখেন যেটা অনেক পুরানো ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমরা জানি সবাই জানে পুরানো যে SDM অফিসটা ছিল, সেটা আপনারা দেখেছেন আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার হাত ধরে কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেছে, আপনারা দেখেছেন। আমার জানা মতো ত্রিপুরাতে 1-2টা SDM অফিস বললে তার মধ্যে এটা পড়বে সুনামুড়া SDM অফিসটা, আপনারা দেখেছেন কি সুন্দরভাবে প্রায় 8 কোটি লক্ষ টাকা খরচ করে এই SDM অফিস, 8 কোটি লক্ষ খরচ করে এই SDM অফিস। সমস্ত অফিসটা অনেক পুরানো অফিস ছিল, কিন্তু বিরোধীরা যারা বলে কোথায় ছিল তারা বলুন, এই SDM অফিসটা
এসডি অফিস কোথায়, তহসিল কোথায়, আমাদের এক একটা ডিপার্টমেন্ট কোথায় ছিল। আমরা দায়িত্ব নিয়ে, আমাদের রাজ্য সরকার দায়িত্ব নিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে আমাদের এসডি অফিসটাকে সুন্দর করে একটা বিল্ডিং এ একটা ছাদের নিচে কি সুন্দরভাবে ব্যবস্থা আমরা করে দিয়েছি। তার সঙ্গে আমি না বললে না হয়, আমাদের এই বিদ্যাজ্যোতি স্কুল, এই ইংলিশ মিডিয়াম স্কুল আপনারা দেখেছেন আমাদের সোনামুড়াতে এই নগর এরিয়ার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ছিল। আমাদের নগর এরিয়ার অনেক স্টুডেন্ট একটা সময় ছিল, আমি সেটা বলতে গর্ব করে, আমরা যারা মুসলিম যারা ছেলে মেয়েরা ছিল আমাদের শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিলাম, কিন্তু আজকের দিনে আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি। দেখুন আপনারা সোনামুড়া গার্লস স্কুল বলুন, সোনামুড়া এনসি স্কুল বলুন, সোনামুড়া বিদ্যাজ্যোতি স্কুল বলুন, যদি স্টুডেন্টের হার দেখুন মুসলিম ছেলেমেয়েরা অনেকটা এগিয়ে আসছে। তো সেই হিসাবে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলে আমরা পারছিলাম না, আমাদের বিল্ডিং এর রুমের ব্যবস্থা ছিল না, আমরা স্টুডেন্টরা ভর্তি অ্যাডমিশন করাতে পারতাম না, সমস্ত ব্যবস্থা ছিল। সেই জন্য আমরা প্রায় 7.5 কোটি টাকা ইংলিশ মিডিয়াম স্কুলটা প্রায় ইংলিশ প্রায় সেইটাও এমন টাকা 7.5 ইংলিশ মিডিয়াম স্কুল প্রায় 7.5 কোটি টাকা ব্যয় সুন্দর একদম সোনামুড়া মেইন টাউনে আপনারা দেখেছেন কত সুন্দর বিল্ডিং, 7.5 কোটি টাকা ব্যয়ে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করছি, কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোর সঙ্গে আমাদের আপনারা দেখেছেন ইংলিশ আমরা অনেক পুরানো এনসি স্কুল ছিল, তাদের তো কোনো হিলজল ছিল না, অনেক পুরানো এনসি স্কুল, সেটাও আমরা অনেক টাকা ব্যয়ে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এনসি স্কুলও নতুন বিল্ডিং আমরা তৈরি করেছি। আপনারা দেখেছেন যারা বিরোধী তারা বিভিন্ন প্রশ্ন করে এই শহরকে সুন্দর রাখার জন্য, এই শহরের ময়লাগুলোকে আবর্জনাগুলোকে একটা জায়গাতে ফালানোর জন্য রাখানোর জন্য একটা কোনো ব্যবস্থা ছিল না। দীর্ঘ বছর চলে গেছে 25 বছর তারা এই সোনামুড়া তারা ত্রিপুরা রাজ্যে সরকারে ছিল, এই নগর পঞ্চায়েতে তারা ছিল। আমাদের সরকার আসার পরে আমরা নগর পঞ্চায়েত বসার পরে অনেক টাকা ব্যয়ে আমরা টাসারি সেন্টার এই রবীন্দ্রনগরে আমরা নগর পঞ্চায়েতের থেকে আমরা আরবান থেকে আমরা টাসারি সেন্টার ব্যবস্থা করেছি। সোনামুড়া শহরের যত ময়লা গুলোকে ওইদিকে রাখার জন্য কি সুন্দরভাবে আমরা সেই ব্যবস্থা আমরা টাসারি সেন্টার আমরা করেছি। এই বাজারে যাতে বাজারকে স্বচ্ছতা রাখার জন্য আমরা আপনারা জানেন আমরা নাইট গার্ডের ব্যবস্থা করেছি যাতে এই বাজার সুন্দরভাবে থাকে। নগর পঞ্চায়েত তরফ থেকে আমরা নাইট গার্ড ছিল, বাজার কমিটি থেকে ছিল, তোর সঙ্গে আমরা নগর পঞ্চায়েত গঠিত হওয়ার পরে এই প্রথম বাজার কমিটি রয়েছে। আমি যদি ভুল না বলে থেকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন, আমরা আমাদের মাধ্যমে আমরা বাজার কমিটির সাথে অ্যাড করে আমরা আমাদের নগর পঞ্চায়েত থেকেও আমরা কমিশনাররা সবাই মিলে চেয়ারম্যান সহকারে মিলে আমরা সিদ্ধান্ত করে আমরা কি জানা হয় আমরা নাইট গার্ডের ব্যবস্থা আমরা করে দিয়েছি। তোর সঙ্গে আমরা করেছি আপনারা জানেন, সেটা না বলে না হয়, যেটা আমি আগেও বলেছি আপনার মাধ্যমে বলেছি, আমরা এই সোনামুড়াকে সমস্ত ধর্মের লোক হিন্দু মুসলিম যারা রয়েছি যারা জনজাতি রয়েছে সবাই একসাথে থাকার জন্য আমরা এই সোনামুড়াতে 25 বছর তারা ছিল, আমাদের একটা মহাশ্মশান ছিল না। আমরা এই সোনামুড়ার যে শ্মশানটা ছিল সেটাকে খুব সুন্দরভাবে আমরা মহাশ্মশানের ব্যবস্থা করেছি। আমরা যেটা সিপিএম যে বিরোধী যারা রয়েছে কখনো তারা স্বপ্ন দেখেনি যে মহাশ্মশান সোনামুড়া নগর পঞ্চায়েত তৈরি হবে, সেটাও আমরা ব্যবস্থা করেছি। উন্নয়নের কথা যদি তারা বলে, আমি তো বলছি আমার সদ্য এমএলএ সাহেব রয়েছেন, 3বার এমএলএ শ্যামলবাবু, আমি প্রমাণ বা শ্রদ্ধা করি উনাকে, উনি বয়সে আমার বড়, উনি যদি আমার সাথে বসে আমি বলবো উনিও ভাইস চেয়ারপারসন ছিলেন, উনিও চেয়ারম্যান ছিলেন, আমি ভাইস চেয়ারম্যান, কিন্তু আমার এই চলাকালীন 4 বছরে আমি যে সকল ডেভেলপ করেছি যে সকল উন্নয়ন করেছি সেগুলো আপনাকে আমি বলেছি। যেমন সোনামুড়া শহরকে প্রত্যেকটা বাড়িকে স্বচ্ছতা রাখার জন্য আমরা ডোর টু ডোর নগর পঞ্চায়েত তরফ থেকে আমরা ডোর টু ডোর 119 জন আমরা মাদেরকে দিদিদেরকে আমরা বাড়িঘর থেকে শুকনো বা ভিজা মানে যে সকল বাড়িঘরে যে আবর্জনা থাকে যাতে নগরের মতন যাতে থাকে সেই ব্যবস্থা আমরা কালেকশন করে নিয়ে আসার একটা ব্যবস্থা আমরা করেছি। আপনারা জানেন আমাদের যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগের যে স্টাফ ছিল নতুন করে আবার আমরা 13 জন স্টাফ নিয়োগ করেছি। বাজার থেকে কালেকশন করার জন্য সোনামুড়া বাজারকে সুন্দর রাখার জন্য আমরা নতুন করে স্টাফ নিয়োগ করেছি। প্রত্যেকটা এই শহরকে সুন্দর রাখার জন্য নতুন করে আপনারা জানেন আমাদের লাইটের যে সমস্যা ছিল এই নগর পঞ্চায়েতে দীর্ঘদিন, কারণ ওই সময়
একটা সময় ছিল, তারা যখন ছিল 2018 আগে একটা এই যে স্ট্রিট লাইটের প্রত্যেকটা, শুধুমাত্র সোনামুড়া নগর পঞ্চায়েতের না, আপনারা জানেন ইউএলবির মধ্যে 20টা রয়েছে, পৌর নিগম, পৌরসভা, নগর পঞ্চায়েত মিলে তারা একটা চুক্তি করে গেছিল আসামের কোনো একটা কোম্পানি, গুয়াহাটি একটা কোম্পানির সাথে। সেই চুক্তি আমরা খণ্ডন করে নতুন করে যে স্ট্রিট লাইট গুলো রয়েছে রাস্তাতে, সেগুলো আমরা নতুন করে প্রত্যেকটা রাস্তাতে মুড়ে মুড়ে যাতে লাইটের ব্যবস্থা রাখে, সেই ব্যবস্থা আমরা নতুন করে লোক নিয়ে করে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি আপনাদের মধ্যে। সেটা আমি জানাতে একেবারে এই বিষয়টা নিয়েই বিধায়ক প্লাস আপনি ভাইস চেয়ারম্যান উভয়ই যদি একই সরকারের হতো তাহলে ধরুন কাজে আরো তাড়াতাড়ি বা অগ্রগতি বাড়তো। আগামী নির্বাচনের ক্ষেত্রে এই বিধানসভা থেকে একজন বিধায়ক পাওয়ার জন্য সাধারণ যারা এলাকাবাসী রয়েছে আপনার অধীনে, কি বলবেন তাদেরকে? হ্যাঁ, আমি আপনার কাছে আপনার মাধ্যমে সেটা ত্রিপুরা টিভির মাধ্যমে সেটা আপনাদেরকে জানান দিতে চাই। দেখেন, আমার পার্শ্ববর্তী বিধানসভা রয়েছে বস্কনগর বিধানসভা, আপনারা জানেন, সেটা তো আমার ভারতীয় জনতা পার্টির এমএলএ রয়েছেন সদ্য তফাজ্জল হোসেন সাহেব, পার্শ্ববর্তী রয়েছেন আমাদের এমএলএ যে বিন্দু দেবনাথ মহাশয়, এটা আপনারা জানেন, এটা থেকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের দিদি প্রতিমন্ত্রী মহোদয় উনি পাশ করেছিলেন। তারপরে উনি ছেড়ে দেওয়ার পর উপনির্বাচনে বিন্দুদা রয়েছেন পার্শ্ববর্তী আমার নলছর বিধানসভা, যিনি আমরা এই 2018 সালের পরে প্রথম আমরা মন্ত্রী পেয়েছি, উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোরদা রয়েছেন। দাদাও খুব উন্নত উন্নয়ন ডেভেলপমূলক কাজে তিনজন যিনি রয়েছেন যারা নির্বাচিত, তারাও খুবভাবে এগিয়ে যাচ্ছে। আমরাও নগর পঞ্চায়েত দিয়ে আমরাও এই বিধানসভা নগর পঞ্চায়েত প্লাস আমরা এই সোনামুড়া বিধানসভা টোটালি একটা নগর পঞ্চায়েত একটা পৌরসভা রয়েছে, এই দুটো আমাদের হাতে। আর 13টা পঞ্চায়েত ছিল, এর মধ্যে 12টা পঞ্চায়েতেও আমাদের হাতে রয়েছে, শুধুমাত্র বেজিমারা পঞ্চায়েত ছাড়া। ডেভেলপের ক্ষেত্রে আমরাও কোনো দিকে পিছিয়ে নেই। কারণ হচ্ছে যেটা আমাদের একটা ভুল ধারণা ছিল, যেটা আমাদের যারা সংখ্যালঘুরা ছিলেন মুসলিমরা এই বিধানসভার মধ্যে, যারা মুসলিমদের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে হয়তো বিজেপি সরকারটা, আপনারা জানেন, সেটাও কমিউনিস্ট যারা রয়েছে তারাই অপপ্রচার করেছিল যে বিজেপি মুসলিমদের বিরোধী। সেই হিসেবে একটা ভুল বার্তা দিয়ে ইলেকশনে আমাদের সোনামুড়াতে আপনারা জানেন আমাদের যে ভোট রয়েছে প্রায় 54,000 ভোট এই বিধানসভাতে, সোনামুড়া বিধানসভাতে। এই ভোটটাকে বিভাজন করে হিন্দু মুসলিম বলে বিভাজন করে 18 আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, 23 আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। যেহেতু নগর পঞ্চায়েত পৌরসভা আমাদের মধ্যে রয়েছে, আপনারা দেখবেন সামনে যেই নভেম্বর মাসে 26শে নভেম্বর মাসে হয়তো নগর পঞ্চায়েত আর পৌরসভার নির্বাচন হবে। সেইটাও আমরা যে নগর পঞ্চায়েতেও 13টা ওয়ার্ড রয়েছে, মেলাঘর পৌরসভা 13টা ওয়ার্ড রয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানান দিতে চাই ওই 13টা ওয়ার্ডে নগর পঞ্চায়েত এবং পৌরসভাতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে আমাদের যে প্রার্থীগুলো থাকবে ওই সবগুলোতে আমরা জয়লাভ করব এবং আমরা এটা আমরা আপনাদের মাধ্যমে গ্যারান্টি দিচ্ছি। কারণ যে হারে আমরা ডেভেলপ করছি গত 4 বছর, সেই নিরিখে আমরা সেটা জয়লাভ করব। এবং কি আগাম আপনাদেরকে সেটা জানান দিতে চাই, 2028 সালে যে নির্বাচন ত্রিপুরা বিধানসভার নির্বাচন হবে, ওই বিধানসভা নির্বাচনে এই বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির আমাদের যাকে প্রার্থী দেওয়া হবে, ওই ভারতীয় জনতা পার্টির ওই প্রার্থীকে আমরা, যেহেতু নগর পঞ্চায়েত পৌরসভা এবং 12টা পঞ্চায়েত আমাদের হাতে থাকবে, আমরা ওই সবগুলো মিলে এই যে বিধানসভা রয়েছে সোনামুড়া বিধানসভা, ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী হোক 28 বিধানসভাতে 100% আপনাদের মাধ্যমে আজকে জানান দিতে চাই, আমরা উনাকে বিশাল ভোটে জয়যুক্ত করাবো 100%। একেবারেই 2028 বিধানসভা নির্বাচন আসন্ন এবং এই নির্বাচনে বিজেপি প্রার্থী জয়যুক্ত করাবেন এবং এই বিধানসভা থেকে একটি পদ হয়তো বা বিধানসভা উপহার দেবেন, ঠিক এমনটাই জানালেন সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া। আজকের মতো লোককথার বিশেষ অনুষ্ঠানে এখানটাই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।